চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত যদি আপনার স্বীকারোক্তি চাই তবে আমি স্বীকার করছি আমি বিষ মিশিয়েছিলাম। আমাকে মারুন। দেশদ্রোহী, এই জমনদের সঙ্গে হাত মিলিয়ে তুমি ছলনা করছো। তুমি একজন দেশদ্রোহী। চলো পাপী কোথাকার, তুমি নিজে একটা অশুভ সংকেত। এসে থেকে আমাদের জীবনটা লন্ডভন্ড করে দিয়েছো। আগে আমরা এখানে সবাই শান্তিতে থাকতাম, তোমার জন্য সব সমস্যা হয়েছে। সেনাপতি সেলুকাস, এখন যখন ও নিজের অপরাধ স্বীকার করেছে, তাহলে বলুন না আপনার সৈনিকদের যে আমাদের ছেড়ে দিতে। আমি তোমার অপরাধী পেয়ে গেছি, কিন্তু সবাইকে আমি কেন মুক্তি দেব? এরাও একই শাস্তি পাবে যেটা পাওয়ার ওরা যোগ্য। কারণ সমস্ত ভারতীয়রা বিষ মেশানোর এই ষড়যন্ত্রে জড়িত। এই জন্য কাল সকালে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহামান্য সম্রাট সিকান্দার, আমি এখানে অনেক অশুভ আর মৌর্যর অনেক গল্প শুনে। গল্প নয়, ভুল বার্তা। যখন তুমি নিজের শত্রুকে ভয় পাও, তখন তোমার ভয় তোমার শক্তিকে ছিনিয়ে নিয়ে তোমায় দুর্বল বানিয়ে দেয়। তোমার এই দুর্বলতা তোমার শত্রুকে আরো শক্তিশালী বানিয়ে দেয়। আর তুমি তো এটা জানোই যে শত্রুর ঘৃণা বন্ধুর ভালোবাসা থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। যে সব সময় নিজের শত্রুর ক্ষতি করতে চায়, সে কোনোদিনও তার কিচ্ছু করতে পারে না। সর্বৈব সত্য বলেছেন আপনি, সম্রাট সিকান্দার। কিন্তু রাজ চিহ্নের জ্বলাটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা অনেক বড় একটা সংকেত। আমি তো আজ পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনার ব্যাপারে কোনো কথাই শুনিনি। ভয় পাওয়া উচিত এই ধরনের সংকেত থেকে। তবে জানি না কেন মহারাজ, আমি এতে কিন্তু মগধের কোনো হাত দেখতে পাচ্ছি না। তাছাড়া ওরা এই ছোটখাটো ব্যাপারে কেন মাথা ঘামাবে? আর সম্রাট সিকান্দার, ধননন্দের কথা যদি বলেন, উনি এতটাই আত্মকেন্দ্রিক রাজা যে ওর রঙিন জগৎ থেকে আগে বাইরে আসুক, তারপর তো ভাববে যে দেশের কোথায় কি হচ্ছে আর দেশ কোথায় যাচ্ছে। আমারও এরকমই মনে হয়। শুধুমাত্র ওই শাকালি ছেলেটাকে বাদ দিয়ে। এমন কি আছে ওই ছেলেটার মধ্যে? জানি না কেন ওই ছেলেটাকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। ওর চোখ আমাকে কারোর কথা মনে পড়িয়ে দেয়। কার? আমাদের গুরুকুলে ছিল একজন, আমার প্রতিদ্বন্দ্বী।
মহারাজ, আপনি কোন ছেলের ব্যাপারে ভাবছেন? আপনি শুধু এইটাই মনে রাখুন যে আপনার সামনে এখন শুধু এই সৃষ্টির সবচাইতে শক্তিশালী যোদ্ধা দাঁড়িয়ে আছে, একজন সম্রাট দাঁড়িয়ে আছেন। আপনি ওই তুচ্ছ ছেলেটার ব্যাপারে ভাবা বন্ধ করে দিন। কথাটা কি বলার মতো হলে সেটা আমাকেও বলো। তেমন কিছু নয় সম্রাট। অনেক বছর আগে তক্ষশিলাতে একজন পাগল আচার্য ছিলেন। তিনি শুধু দিনরাত একটা কথাই ভাবতেন, যে উনি কিভাবে একজন দাস ছেলেকে সমগ্র ভারতের সম্রাট বানাবেন। ব্যাস, শুধু এইটুকু। সমগ্র ভারতের সম্রাট? ছাড়ুন, ওসব কথা ছেড়ে দিন সম্রাট। ওই পাগল আচার্যর অলীক কল্পনা নিয়ে আলোচনা করবার মতন কিছুই নেই। ওনাকে নিয়ে ভাবাটাই বৃথা। যে চাটাইতে শুয়ে নিজের অন্তরে এমন স্বপ্ন দেখেন যে উনি কি করে আর কিভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ হবেন, এসব ছাড়ুন সম্রাট। এত বছর ধরে আমি শুধু একটাই কথা জেনেছি, সেটা কখনো বলো না যেটা করতে পারবে না। যখন আমি প্রথমবার আমার বিশ্বজয়ের অভিযানে বেরিয়েছিলাম, তখন সবাই এটাই বলেছিল যে পার্সিয়া রাজা দারায়াস অজেয়, কিন্তু আমি ওকে হারানোর স্বপ্ন দেখেছিলাম। তারপরে আমি ওকে হারানোর পরিকল্পনাও করি, আর আমি ওকে হারাইও। কিন্তু হ্যাঁ, সেটা আমি ছিলাম মহান সিকান্দার। যেরকম স্বর্গ দুটো সূর্য একসাথে বানায় না, সেরকমই পৃথিবীতে দুজন সম্রাট হতে পারে না। সম্রাট, এই জন্য তো আপনাকে মহান সিকান্দার বলা হয়। সম্রাট, অপরাধীকে ধরে ফেলেছি। ও নিজের অপরাধ স্বীকার করেছে। এই ভারতীয়রা এই জন্যই উপোস করেছিল, যাতে ওরা বেঁচে যায় আর শুধু গ্রিকরা মরে। যেই অপরাধ করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ওকে সমগ্র ভারতীয়দের সামনে মারা হোক, যাতে ভবিষ্যতে কেউ সিকান্দারের বিরোধিতা না করতে পারে। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন অমাত্য? আমাকে বন্দি করে মগধ নিয়ে যাবেন, নাকি জবনদের বিরুদ্ধে আমাকে আমার অভিযান চালাতে দেবেন? তুমি বুদ্ধিমান আর ভালো বক্তা চাণক্য। আমি তো কেবল এটুকুই চাই যে যদি কখনো নিজের জীবন সম্পর্কে ভাবার সময় আসে, তাহলে জীবনে এমন কিছু তো থাকুক যা স্মরণযোগ্য। আমি জানি যে আমরা শেষবার মুখোমুখি হলাম, এই জন্য এবারের মতো তোমায় যেতে দিচ্ছি। কারণ যা মহামূল্যবান, সংকটের সময় তাকে বাঁচিয়ে রাখাটাই রাষ্ট্রনীতি। কিন্তু যদি তুমি পাটলিপুত্রে এসে মহারাজ ধননন্দের বিরুদ্ধে কিছু করার প্রয়াস নাও, তবে তোমার আর মগধ নরেশের মাঝখানে এই অমাত্য রাক্ষস প্রাচীর হয়ে দাঁড়াবে। তখন এমন কিছুই ঘটবে না যা এখানে ঘটছে।
আপনি আপনার পরিবেশের থেকে অনেক মহান অমাত্য, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে আরেকটা সাহায্য চাইব। মগধ ভারতের একটা শক্তি, আর মগধের অমাত্য প্রধানের কথা কোনো সীমান্ত রাজ্যই ফেরাতে পারবে না। তাই আপনি তাদের বলুন যবনদের ভোজন সামগ্রী দেওয়া বন্ধ করে দিতে। আচার্য, আমি এটা বুঝতে পেরেছি যে অমাত্য রাক্ষস হয়তো ভয় পেয়ে গেছেন, কিন্তু আচার্য আমরা পুরো হাড়শিলা ঘিরে রেখেছি আর এটা জানতেও পারলাম না। এটা কিভাবে আচার্য? এটা সত্য নয়। তাহলে আপনি নিজেই? হে ভগবান, এটা ভালো হয়েছে যে অমাত্য রাক্ষস সত্যটা জানতে পারেনি আচার্য। উনিও সত্য কি সেটা জানতেন। তাহলে ওরা আপনাকে বন্দি করলো না কেন আচার্য? পরস্পরের প্রতি পারস্পরিক সম্মান। দৃঢ় ইচ্ছা শক্তির সামনে নিয়তিকেও মাথা নত করতে হয়। আপনারা বেরিয়ে যান। আর তুমি যাবে না? কারণ ওরা আমাকেই ধরতে চাইছে। আপনারা অকারণে কষ্ট পাচ্ছেন, আর আমি এটা চাই না যে আমার জন্য আমার সকল ভাইরা অকারণে কষ্ট পাক। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, ভগবান তোমাকে এর সহস্র গুণ ফল দেবে। আমার একটা কাজ করে দেবেন কাকা। আপনি তো এই জবনদের আসল চেহারা দেখেই নিলেন। যদি সম্ভব হয় তো ফিরে গিয়ে দেশের সবাইকে এটা জানিয়ে দেবেন। কে বলতে পারে শুনে হয়তো কেউ এদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস দেখিয়ে দিল। যান বাবা, যাও তোমরা।
আমি চাই যে রাজকুমারী আমার সঙ্গে যোগ্য মর্যাদা আর সম্মানের সঙ্গে আমার সঙ্গে পাটলিপুত্র চলুক। আমি মৃগনয়নের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। মৃগনয়নে, নিয়তিকে বদলে দেবার শক্তি তো আমার মধ্যে নেই। ওই নরকে যেখানে তুই যাচ্ছিস সেখানে এটা একজন নিরুপায় মায়ের তোর জন্য উপহার মা। মা, এই হিরেটা মুখে দিলেই তোর প্রাণ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোকে কখনো কোনো ভালো মানুষ তোকে ওই নরক থেকে উদ্ধার করে স্বর্গের পথের দিকে ফিরিয়ে নিয়ে আসে। মা, তুই ঈশ্বরের উপর বিশ্বাস রাখ। ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। ঈশ্বর সব ঠিক করবেন। কে মেরেছে আমাদের সৈনিকদের? ভারতীয় সৈনিকরা কোথায় বল, না হলে পিটিয়ে পিটিয়ে এখানেই মেরে ফেলবো। চুপ করে যা আমার সোনা, চোখের জল ফেলিস না। ওখানে চোখের জলের খুব দরকার পড়বে তোর।
মুছে ফেল চোখের জল। কাঁদিস না। চলো। চলো ওঠ। চল, মরার আগে স্নান করে নে। চল। দৃঢ় ইচ্ছা শক্তির সামনে নিয়তিকেও মাথা নত করতে হয়। দাঁড়াও। কি হয়েছে রাজকুমারী? আমার শেষ ইচ্ছে মহারাজ, যাবার আগে বিয়াস নদীর উপাসনা করতে চাই আমি। কে বলতে পারে এরপরই নদীর দর্শন পাবো কিনা। ও করো, যা ইচ্ছে তুমি করো, আমি এখানেই তোমার অপেক্ষা করছি। যাও।
কলকলে বিয়াস নদীর নিশ্চল জলধারা, সম্ভবত এটাই আমার তোমাকে অন্তিম প্রণাম। চলে যাচ্ছি আমি এখান থেকে অনেকটা দূরে, পাটলিপুত্রে। যেমনটা মায়ের ইচ্ছে ছিল, তুমি কাউকে একটা পাঠিও যে আমাকে মুক্তি দেবে এই পাপী ধননন্দের কাছ থেকে, আর আমার মাতৃভূমিকে শস্য শ্যামলাপূর্ণ সমৃদ্ধিপূর্ণ রেখো নদী, বিয়াস নদীকে মৃগনয়নীর অন্তিম প্রণাম। এই সমস্ত মিষ্টান্ন নির্ধন আর ক্ষুধার্তদের মধ্যে বিতরণ করে দাও। আমি আশা করছি যে আপনারা সবাই মহারাজ পুরুর মঙ্গলময় জীবন আর ওনার সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। দাঁড়াও, প্রথমে আমরা পরীক্ষা করব এগুলোর মধ্যে যেসব খাবার আর মিষ্টান্ন রয়েছে। সন্দেহের কারণটা জানতে পারি কি? আমাদের কাছে খবর আছে যে এখানে পঞ্চনদের রাজকোষ থেকে ধন চুরি করা হচ্ছে, আর সেই কারণে মহল থেকে যেসব বস্তু বাইরে যাচ্ছে সেই সব বস্তু পরীক্ষা করার আমাদের আদেশ দেওয়া হয়েছে। সৈনিক, যে রাজকোষের কথা তুমি বলছো সেই রাজকোষ আমার, আর যে ঝুড়িগুলো তোমরা পরীক্ষা করতে চাও সেটা আমি আমার গরিব প্রজাদের জন্য পাঠাচ্ছি উপহার হিসেবে। তার মধ্যে উপহার, ফল, বস্ত্র যে কোনো কিছুই থাকতে পারে। আর সেই সব কিছু পরীক্ষা করার তোমরা কে? ক্ষমা করুন মহারাজ, যে রাজকোষের ব্যাপারে আপনি কথা বলছেন সেটা এখন মহান সিকান্দারের, আর আপনি শুধুমাত্র এর রক্ষাকর্তা। আর যখন এই খাবারের পরীক্ষা করার কথা উঠছে সেটা তো আমরা করেই ছাড়ব, আর এর জন্য আমাদের ওপর মহল থেকে আদেশ আছে, আর সেই কারণে এখানকার রাজাও আটকাতে পারবে না।
ঠিক আছে, যা করার করো। কিন্তু মহারাজ। না ইন্দ্রদত্ত, আপনি এদের সঙ্গে কোনো কথা বলবেন না, কারণ এদের এতটুকু জ্ঞান নেই যে একজন রাজার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। ঠিকই বলেছিলেন আচার্য চাণক্য যে এবার আমার নিজের সঙ্গেই আমার রাজ্যে পরাজিত রাজার মতোই ব্যবহার হবে। যবন সৈনিকরা, তোমাদের যেমন আদেশ করা হয়েছে তোমরা সেই রকম ভাবেই এর পরীক্ষা করতে পারো। তোমার চুরি করা জিনিস। তুমি দেশদ্রোহী। এর থেকে তো এটাই অনেক ভালো হতো যে আমিও আমার পুত্রের মতো যুদ্ধভূমিতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। অন্তত আজকে এইভাবে সবার সামনে আমাকে অপমানিত হতে হতো না। সৈনিকগণ, তাড়াতাড়ি এই জিনিসগুলোকে বিয়াস নদীর পাশের জঙ্গলে চাণক্যের কাছে নিয়ে যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও, যাও। কিন্তু মহারাজ, এই যবন সৈনিকদের মৃত্যুর জন্য আমরা ওই যবনদের কি উত্তর দেব? মৌর্য, মৌর্য। এই খাবারে বিষ মিশিয়েছিল সম্রাট। এর সঙ্গে আরো ভারতীয় সৈনিকরাও ছিল, কিন্তু ওরা বেঁচে গেছে। এই হলো ওদের দলের নেতা, আর সাকালার বেঁচে থাকা শেষ সৈনিক। এই অশুভ সংকেত আর মৌর্যদের কথা বলেছিল, গল্প শুনিয়েছিল আমাদের, আর তারপরে আমাদের রাজ চিহ্ন পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্রাট, আমাদের বীর বন্ধু সেলুকাস রাজচিহ্ন পুড়ে যাওয়ার জন্য এর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ সামনে রাখতে পারেনি। মানছি আমি সেই প্রমাণ খুঁজে পাইনি, কিন্তু খাবারে বিষ মেশানোর অপরাধ ও নিজে মুখেই স্বীকার করেছে সম্রাট।
তুমি কি নিজের পক্ষে কোনো কথা বলতে চাও? আমি সেটাই করেছি, যা এক ভারতীয় আর এক ভারতীয়র প্রাণ বাঁচানোর জন্য করবে। এই ব্যক্তি আমার ভাইদের, আমার নির্দোষ ভাইদের কষ্ট দিয়ে দিয়ে মারছিল। আমি ভাবলাম যদি এতগুলো ভাইয়ের প্রাণ যদি ওর চাপানো অপরাধ নিজের মাথায় নিয়ে বেঁচে যায় তাহলে তাই হোক। আমি ওর চাপিয়ে দেওয়া অপরাধ নিজের মাথায় নিলাম। মিথ্যে কথা বলছে সম্রাটে, মিথ্যে কথা বলছে। মিথ্যে আমি নয়, তুমি বলছো। আমি আমার ভাইদের প্রাণ বাঁচানোর সাথে সাথে এই বদ্ধস্থানে আরো একটা কারণে আসতে চেয়েছিলাম, যাতে আমার ভারতীয় ভাইদের জবনদের আসল চেহারা দেখাতে পারি। আমরা যাই করি না কেন আমাদেরকে সন্দেহের চোখে দেখা হয়। আমরা যতই প্রভু ভক্তি দেখাই এরা আমাদের নিজেদের সমান কখনো মনে করে না। এই জবনরা আমাদের হেরে যাওয়া জাতি বলেই মনে করে, যাদের কোনো আত্মসম্মান থাকতেই পারে না। আমাদের এখানে হাস্যকর বানানো হয়, আমাদের ধর্মের, আমাদের বিশ্বাসের, আমাদের দেব দেবীকে নিয়ে উপহাস করা হয় এখানে। এটাই এদের ন্যায় আর এটাই আসল চেহারা। আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সম্রাট, একে মেরে ফেলার আদেশ আমাকে দিয়ে দিন। শিরচ্ছেদ করে দাও ওর।